হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাকে শুনছেন সবাইকে জানাই মন থেকে স্বাগতম। আপনারা যারা নিয়মিত ভূতের গল্প শুনতে ভালোবাসেন তাদের জন্য আমার ছোট্ট আয়োজন। আপনাদের জানা এবং শোনা সত্য ভূতের ঘটনা আমাকে লিখে পাঠাতে পারেন। ঘটনা লিখে darktales360@gmail.com এই ঠিকানায় পাঠিয়ে দিন, অথবা ভিডিও ডেসক্রিপশনে আমার ফেসবুক প্রোফাইলের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকেও মেসেজের মাধ্যমে ঘটনা লিখে বা রেকর্ড করে পাঠাতে পারেন। আপনাদের সাথে আছি আমি মিঠু, আর আপনারা শুনছেন ডার্ক টেলস অন্ধকার গল্প। আজকে আমি আপনাদেরকে গ্রামের দুইটি সত্য ভৌতিক ঘটনা শোনাতে চলেছি। ঘটনা দুটি লিখেছেন প্রীতম ভাই। তো চলুন দেরি না করে শুরু করা যাক। যারা ভূতে বিশ্বাস করেন না বা করতে চান না তাদেরকে আজকে একটা সত্য ঘটনা শোনাবো। আমি সবসময় ঢাকা থেকে রাত্রে বাড়িতে যাই, কারণ ছুটি পাই কম। আবার চিন্তা করি রাত্রে চলে গেলে পরদিন সকালটা বাসা থেকেই শুরু করা যাবে। ছাত্র অবস্থায় ক্লাস শেষ করেই রওনা হয়ে যেতাম। এখনও অফিস শেষ করেই সোজা মহাখালী, তারপর ময়মনসিংহ, হালুয়াঘাট, মোটামুটি 6 ঘন্টা। একদিন ক্লাস শেষ করে বাড়ি রওনা হলাম। আমাদের বাজারে যেতে যেতে রাত 12টা বেজে গেল। বাজারে গিয়ে দেখি সুভাষ, আমার বাল্যবন্ধু। আমাকে দেখেই বলল, আমরা তো প্রতিদিন রাত্রে কদমতলি আড্ডা মারি, তুই খেয়ে চলে আসিস, বাজারেই আমার বাসা। বাসায় গিয়ে আম্মার সাথে কথা বলতে বলতে খাওয়া শেষ করলাম। 1টার দিকে বাজারে গিয়ে কাউকে না পেয়ে ভাবলাম সবাই হয়তো চলে গেছে। আমি 2টা সিগারেট কিনে কদমতলি রওনা হলাম। বাজার থেকে কদমতলি কি কিলোমিটার। তখন আষাঢ় মাস, আকাশে চাঁদও আছে, কিন্তু আষাঢ়ের মেঘ ও চাঁদের আলো দুইটা মিলে একটা অদ্ভুত আলো আধারের খেলা চলছে। এই কালো অন্ধকার আবার যেন ভরা পূর্ণিমা। একটা সিগারেট ধরিয়ে রাস্তায় হাঁটছি, কিছুটা ভয়ও লাগছে। এমন রাতে একা একা হাঁটলে ভূত প্রেতের কথা একটু বেশি মনে পড়ে। বামের ঘন জঙ্গল থেকে ঝিঝি পোকার ডাক শব্দে একটা অদ্ভুত সুর যেন সৃষ্টি হচ্ছে, যে সুরের তালে তালে নিজেকে নিয়ে খুব হারিয়ে যেতে ইচ্ছে করে। মাঝে মাঝে গভীর জঙ্গল থেকে 2-1টা কাক বড্ড বেসুরো কণ্ঠে কা কা করছে। মনে হচ্ছে কোনো মাংসখাকু রাক্ষস যেন কলিজাটা ছিঁড়ে নিয়ে যাচ্ছে। আমি কদমতলির কাছাকাছি যে জায়গাটায় শ্মশান ঘাট, ঠিক সেই জায়গায় চলে আসলাম। এইখান থেকে আমাদের যে জায়গায় বসে আড্ডা দেওয়ার কথা সেই জায়গাটা স্পষ্ট দেখা যায়। আমি কাউকেই দেখতে পেলাম না। মনের ভিতর একটা ভয় জেগে উঠল। এই কারণে গভীর জঙ্গলের পাশ দিয়ে পেছনে যেতেও ইচ্ছে করছে না, কারণ এই জায়গায় বাম দিকে কংস নদী আর ডান দিকে খেলার মাঠ, যার দরুন গা শিরশির করা অন্ধকার ভাবটা এখানে নেই। আমি সোজা কদমতলি গিয়ে একটা সিগারেট ধরিয়ে নদীর ঢেউ দেখছি। ভয়টা কাটানোর জন্য একটু জোর করেই যেন অন্যমনস্ক হয়ে যেতে চাইলাম। মাঝে মাঝে কয়েকটা কলা গাছ নদী দিয়ে ভেসে যাচ্ছে। দূর থেকে মনে হচ্ছে কোনো লাশ ভেসে যাচ্ছে, মৃত প্রাণীর গন্ধে বমি হওয়ার অবস্থা। হঠাৎ একটি কান্নার শব্দ শুনতে পেলাম। কিছুটা ভয় পেয়ে গেলাম। আমার কাছ থেকে হাত 20 দূরে ঠিক আমার বাম দিকে তাকিয়ে দেখি একটা ঘোমটা দেওয়া মহিলা বসে আছে, আর ওইখান থেকেই কান্নার আওয়াজ আসছে। ভয়ে আমার আত্মা চলে যাওয়ার জোগাড়। শরীর দিয়ে ঘাম পানির মতো বের হচ্ছে, যেন আমি কোনো ঝর্ণার নিচে দাঁড়িয়ে আছি। ডাকবো ডাকবো ভেবেও না ডেকে সোজা বাসার দিকে রওনা হলাম। বাসায় গিয়ে হাত মুখ ধুয়ে শুয়ে পড়লাম। পরদিন সকালে আম্মাকে সব ঘটনা খুলে বললে আম্মা বলল, সুভাষ তো ময়মনসিংহ গিয়েছিল 3 দিন আগে, সে তো আসবে আরো পরে। আমি তো অবাক, তাহলে সুভাষের চেহারা নিয়ে আমাকে কে বলেছিল কদমতলি যাওয়ার জন্য? শেষে আম্মা যা বলেছিল তা ছিল এইরকম: 1988 সালের বন্যার সময় নৌকায় করে বরযাত্রী বউ নিয়ে যাওয়ার সময় কদমতলি নৌকা ডুবে যায়। সবাই তীরে উঠলেও কনে আর উঠতে পারেনি। সেই থেকে এখনো মাঝে মাঝে কনেকে কদমতলিতে কাঁদতে দেখা যায়, আরও অনেকেই দেখেছে। এটিই ছিল প্রীতম ভাইয়ের লেখা প্রথম ঘটনা। এটি একটি সত্য ঘটনা। ঘটনাটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। চলুন এবার দ্বিতীয় ঘটনাটি শুরু করা যাক। লচনা কাকাটা যে কি সময় মতো দোকানের মালগুলো নিয়ে আসবে, আর উনি কিনা আড্ডা মারছে। আমি রাগে গজগজ করতে লাগলাম। এমন সময় কুলিদের সর্দার বিশু কাকা দৌড়ে এসে বলল, বাবা সর্বনাশ হয়ে গেছে, লচনা তো দাঁড়ানো থেকে মাটিতে পড়ে গেছে। দৌড়ে গিয়ে দেখি মুখ দিয়ে লালা পড়ছে, হুঁশ নেই। কোলে করে ওনাকে ডাক্তারের কাছে নিয়ে গেলাম। প্যারালাইসিস। অনেক চিকিৎসা করার পর বাঁচানো গেল, কিন্তু মুখটা বেঁকে গেছে। 2টা হাতই অচল হয়ে গেছে। হাঁটতে পারে, সেটাও খুব কষ্টে। কাকার জন্য আমার খুবই কষ্ট হতো। এরপর প্রতিদিন সকালবেলা আমাকে এসে বলতো, বাপু 2টা টাকা দে। আমি 5-10 টাকা দিতাম। একদিন সকালবেলা শুনি কাকা আর নেই। আশ্বিনের মাঝামাঝি, আকাশে সাদা সাদা মেঘের বেলা অপরূপ চিত্রকর্ম তৈরি করে রেখেছে। এমন দিনে সবাই মাছ ধরতে যায়। মাছ ধরতে গেলে বুকে সাহস লাগে, কারণ তখন নাকি মাছ খেকুদের আনাগোনা বেড়েই যায়। ছোটবেলা থেকেই আমার মাছ ধরার খুব শখ ছিল।
আমাদের বাড়ির কাছেই ছিল কংস নদী, জোকা বিল, জাম বিল, সোনাই নদী আর আমাদের পুকুর তো ছিলই, তাই সুযোগ পেলেই মাছ ধরতে চলে যেতাম সেসব জায়গায়। এমনই এক শরতে ইউনিভার্সিটি বন্ধ পেয়ে সোজা বাসে বাড়িতে যাওয়ার জন্য। সন্ধ্যায় বাজারে আড্ডায় মাছ ধরা নিয়ে ব্যাপক আলোচনা। আমিন শওকত নাকি গতরাতে একটা বিশাল বোয়াল পেয়েছে। মনকে আর বাঁধ মানাতে পারলাম না। আমিন শওকতকে বললাম আমাকেও নিয়ে যাওয়ার জন্য। রাতে বাসা থেকে খেয়ে বাজারে আসার সময় চরে দেখি 2টা বাতি জ্বলছে। উল্লেখ্য যে আমাদের বাসার ঠিক পেছনেই হলো চর। চরকে ঘিরে ইউ আকৃতির কংস নদী। চরের একদিকে গোরস্থান আর ডান দিকে নদীর তীরে শ্মশান ঘাট। বুঝতে পারলাম কেউ মাছ ধরছে। কে কে এখানে মাছ ধরে কে? ওই আমি আমিন, তোরা না আমারে নিয়ে যাবি? আমরা এইখানে আসি, তুই আয়। আমি বাজারে না গিয়া বাসায় ঢুকলাম। নালবাতি, কুচ, টর্চ এবং খালুই, মাছ রাখার বাঁশ দিয়ে তৈরি বিশেষ রকম পাত্র নিয়ে দৌড় দিলাম। গোরস্থানের কাছে যেতেই আমাকে দেখে কি যেন সরে গেল, বুকের ভিতর ধপ করে উঠল। টর্চ লাইট দিয়ে দেখলাম 2টি শিয়াল আমার দিকে কটমট করে তাকিয়ে আছে। রাতে গোরস্থানে শিয়াল আসে কবর খুঁড়ে লাশ খাওয়ার জন্য। আমি সোজা আমিনদের কাছাকাছি চলে গেছলাম। ওরা আমার সামনে, আমি পিছনে পিছনে মাছ ধরছি। অন্ধকার, খুব অন্ধকার রাত ছিল সেদিন। পানির উপর বাতি ধরে ধরে খুব তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে মাছ দেখছিলাম। হঠাৎ একটি ঝাঁক শব্দ। কি মাছ জানতে চাইলাম। মাগুর। কিছুক্ষণ পর আমিন বলল, চল শ্মশান ঘাটে চলে যাই। গভীর রাতে শ্মশান ঘাট নীরব থাকে বলে প্রচুর মাছ পাওয়া যায়। ধূপ এবং পোড়া কাঠের গন্ধ নাকে আসলো। নদীর খাড়া পার বেয়ে নিচে নামলাম। খুব সন্তর্পণে এগুতে লাগলাম। পানির নিচে দেখলাম লাল লাল চোখ নিয়ে কি যেন ছোটাছুটি করছে। ভালো করে তাকিয়ে দেখি চিংড়ি মাছ। আমিন আর শওকতকে দেখা যাচ্ছে না। মাঝে মাঝে ঝাঁক করে একটি শব্দ। বুঝতে পারলাম কাছাকাছি আছে। ততক্ষণে মাছের নেশা এতই বেড়ে গেল যে কারো কথা মনেই নেই। আমি নদীর বাঁক ধরে সামনে আগাচ্ছি। হঠাৎ নদীর ভিতর একটি শব্দ হলো। মনে হলো কোনো মাছ খেকু দানব একটি কুমিরকে গিলে ফেলার চেষ্টা করছে, আর ওই কুমির নিজেকে বাঁচানোর জন্য এই চেষ্টা করছে। আবারও শব্দটা হলো। আমি টর্চ লাইটটা দিয়ে শব্দের উৎপত্তিটা বোঝার চেষ্টা করলাম। এক জায়গায় পানির কম্পন দেখে বুঝতে পারলাম শব্দটা ওই জায়গা থেকে আসছে। দূর থেকে মনে হলো বোয়ালের বড়শির মাঝে কোনো বড় বোয়াল আটকা পড়েছে। এই সময় লোকজন নদীর তীরে সারি বেঁধে বোয়ালের বড়শি গেঁথে যায় এবং রাতে পাহারা দেয়। এই সব লোকজন অনেক সাহসী হয়। চিন্তা করলাম বোয়ালটা নিতে পারলেই ভালো হতো, কিন্তু একলা একলা পানিতে নামতে সাহস পেলাম না। আমি আমিনকে ডাকলাম, কিন্তু কোনো সাড়া শব্দ নেই। বোয়াল মাছের লোভ ত্যাগ করে আমি সামনে চললাম। মনে হচ্ছে আমার সাথে অনেকেই চলছে। মনে মনে ভাবলাম আমার পায়ের শব্দে নদীর পাড়ে প্রতিধ্বনি হচ্ছে, এই জন্য এমন মনে হচ্ছে। কিছুক্ষণ পরে খেয়াল করলাম হাজারো পা আমার সাথে এগুচ্ছে। আমি ভয়ে জোরে হাঁটতে লাগলাম। সামনে তাকিয়ে দেখি হাজারো কঙ্কাল সারি বেঁধে দাঁড়িয়ে আছে, যেন কোনো কঙ্কাল মারা গেছে তাই সবাই মিলে তার জানাজা পড়ছে। ভয়ে আমার শরীর দিয়ে ঘামের ঝর্ণা বইতে লাগলো। ভয়ে ভয়ে সামনে টর্চ লাইটটা মারলাম। দেখি মরা পাট গাছ সারি বেঁধে দাঁড়িয়ে আছে। বন্যার পানিতে পাট গাছ পচে শোলা হয়ে দাঁড়িয়ে আছে, আর সাদা পাট শোলাতে নালবাতির আলো পড়ে দূর থেকে ঠিক কঙ্কাল মনে হচ্ছে। আমি কতগুলো পাট শোলা একসাথে করে পাট দিয়ে বাঁধলাম। তারপর তাতে কতটুকু কাদা মেখে কেরোসিন দিয়ে আগুন ধরিয়ে দিলাম এবং সেই আলোতে সামনে দৌড়াতে লাগলাম। দপ দপ শব্দ হতে লাগলো। কত খারাপ চিন্তা মনে আসতে লাগলো। লচনা কাকার কথা খুব মনে পড়ে গেল। সামনেই লচনা কাকার শ্মশান। এই জায়গাটা একটু সরু, তারপরও আমি যতটা সম্ভব জোরে হাঁটার চেষ্টা করতে লাগলাম। লচনা কাকার শ্মশানের সামনে যখন আসলাম, শুনতে পেলাম, বাপু 2টা টাকা দিয়ে যা। আমি পিছনে না তাকিয়ে দৌড়াতে লাগলাম। দূর থেকে ফজরের আজান শোনা যাচ্ছে। আমার ভয়টা কেটে গেল। বাসায় চলে গেলাম। পরদিন সকালে বাজারে যাওয়ার পর আমিন আমাকে বলল, আজ মাছ ধরতে যাব, তুই রেডি থাকিস। গতকাল অমাবস্যা ছিল তাই যাইনি। আমি হয়ে গেলাম। আজকের ভৌতিক ঘটনা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানান। ভালো লাগলে একটি লাইক দিয়ে শেয়ার করুন আপনার প্রিয়জনদের সাথে। প্রত্যেক শনিবার, মঙ্গলবার ও বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত 9টায় নতুন নতুন ভৌতিক ঘটনা নিয়ে হাজির হই আপনাদের সামনে। মিস করতে না চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। আর ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।